হ্যালো স্টুডেন্টস, আমরা আগের দিনকে ইয়ংস মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটি অবধি আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা তারপর থেকে শুরু করছি। তো সেখানে আমরা দেখব ফার্স্টে যে ইয়ংস মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটির ইউনিট কি হয়। এটা নাথিং বাট স্ট্রেসের যে ইউনিট তোমাদের ডিসকাস করা হয়েছিল সেই সেম ইউনিট হয়, বিকজ মডুলাস অফ ইলাস্টিসিটি was the ratio between stress and strain. Since strain has no unit, therefore the modulus of elasticity has the same unit as of modulus of as of stress. মানে যেহেতু স্ট্রেনের কোনো ইউনিট নেই সেহেতু স্ট্রেসের যেটা ইউনিট সেটাই মডুলাস অফ ইলাস্টিসিটির ইউনিট। তার মানে ফোর্স পার এরিয়া মানে কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার অথবা নিউটন পার মিলিমিটার স্কোয়ার এইরকম। এরপরে আরও একটা আমাদের মডিউলাস পড়তে হবে, সেটা হচ্ছে রিজিডিটি মডিউলাস বা মডিউলাস অফ রিজিডিটি, যে কোনো একটা নামে ইউজ করা হয়। তো আমরা দেখেছিলাম হুকস লতে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন ওয়াজ এ কনস্ট্যান্ট। যদি শিয়ার স্ট্রেস আর শিয়ার স্ট্রেনের রেশিওটাকে নিই তাহলে সেটা যেটা কনস্ট্যান্ট হয় সেটাকেই আমরা বলি মডিউলাস অফ রিজিডিটি, যেটাকে জি অর সি যে কোনো একটা লেটার দিয়ে ডিনোট করা হয়। যেমন মডিউলাস অফ ইলাস্টিসিটিকে তোমরা দেখেছো ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করা হয়, সেরকমই মডিউলাস অফ রিজিডিটিকে ডিনোট করা হয় ক্যাপিটাল জি অর সি দিয়ে। ইউনিটও সেম, কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার অর নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এরপরে আমরা একটা হেভি মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা ডায়াগ্রাম নিয়ে একটু ডিসকাশন করব, যে ডায়াগ্রামটা হচ্ছে টেনসাইল স্ট্রেস ভার্সেস টেনসাইল স্ট্রেন ডায়াগ্রাম ফর কমন মাইল্ড স্টিল। মাইল্ড স্টিল যে এলিমেন্টটা বা যে মেটেরিয়ালটা তার ওপর যদি আমরা টেনসাইল টেস্ট করি, টেনসাইল টেস্ট মানে একটা মেশিন হয় ইউনিভার্সাল টেস্টিং মেশিন। যারা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করছো তারা এই মেশিনটা সম্বন্ধে জানবে, যারা সিভিল নিয়ে পড়ছো তারাও জানতে পারবে ভবিষ্যৎকালে। এই টেস্টিং মেশিনটায় কি করা হয়, একটা মাইল্ড স্টিল স্পেসিমেনকে দুদিক দিয়ে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হয়। মানে আমরা আগের দিন টেনসাইল ফোর্স সম্বন্ধে দেখেছি আগের ভিডিওতে। সেই ভিডিওতে তোমরা দেখেছিলে যে দুদিক থেকে পুল যখন অ্যাপ্লাই হচ্ছে কোনো মেটেরিয়ালের তখন আমরা বলছি সেখানে টেনশন অ্যাপ্লাই হচ্ছে বা টেনসাইল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যে কারণে তার মধ্যে টেনসাইল স্ট্রেস জেনারেট করছে। তো সেই রকম একটা ধরে নাও একটা মাইল্ড স্টিলের তার, একটা মোটা তার বা একটা রড, সবাই তোমরা বাড়ি ঢালাইয়ের সময় যে রডগুলো ইউজ হয় দেখেছো, সেইগুলো মাইল্ড স্টিল নয়, সেই রকমই ধরে নাও মাইল্ড স্টিলের রড, সেগুলো টর্চ স্টিল হয়, পরবর্তীকালে তোমরা জানবে হয়তো। সে ওরকমই মাইল্ড স্টিলের রড একটা মেশিনে দেওয়া হয়, সেই মেশিনে তার উপর টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হয়। তার ফলে কি হয়, তার মধ্যে টেনসাইল স্ট্রেন তৈরি হয়। মানে তুমি ধরে নাও যে একটা গার্ডারকে তুমি দুদিক থেকে টানছো, সেটাই তো বুঝিয়েছিলাম যে টেনশন ফোর্স কিভাবে অ্যাপ্লাই করছি। তাহলে ওখানে গার্ডারের বদলে একটা রড আছে, স্টিলের রড, মাইল্ড স্টিলের রড আছে। তো মাইল্ড স্টিলের রডকে তুমি তার হাতে করে টানতে পারবে না, তোমাকে সেখানে মেশিনই অ্যাপ্লাই করতে হবে। সেই মেশিনটাই হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন। সেই ইউনিভার্সাল টেস্টিং মেশিনে তোমাকে রডটা মানে মাইল্ড স্টিলের যে স্পেসিমেনটা সেখানে টেনসাইল স্ট্রেস জেনারেট করানো হয়। টেনসাইল ফোর্স যখনই অ্যাপ্লাই হচ্ছে তার মধ্যে স্ট্রেস জেনারেট করছে এবং সঙ্গে সঙ্গে স্ট্রেন জেনারেট করছে। কেন স্ট্রেন জেনারেট করছে, যখন স্পেসিমেনটা বা রডটাকে আমরা টানছি তখন সেটা লেন্থ বরাবর ইনক্রিজ করছে। লেন্থ বরাবর যদি ইনক্রিজ করে তখন তাহলে তার মধ্যে স্ট্রেন জেনারেট করবে। আগের দিন আমরা পড়েছিলাম স্ট্রেন মানে হচ্ছে চেঞ্জ ইন ডাইমেনশন বাই অরিজিনাল ডাইমেনশন। লেন্থ বরাবর দেখলে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, তাহলে সেটাও জেনারেট করছে যেহেতু চেঞ্জ হচ্ছে লেন্থে, আর তার সঙ্গে জেনারেট করছে স্ট্রেস। আমরা যদি স্ট্রেসকে ওয়াই অ্যাক্সিস বরাবর এবং স্ট্রেনকে এক্স অ্যাক্সিস বরাবর প্লট করি তখন যে গ্রাফটা দেখতে পাবো মাইল্ড স্টিলের ক্ষেত্রে সেটা কিছুটা এই রকম। কি বললাম বোঝা গেছে? এইটা মনে রাখতে হবে, মাইল্ড স্টিলের জন্য গ্রাফটা এরকম।
যদি আমি মাইলস্টিলের জায়গায় অন্য কোনো মেটেরিয়াল ইউজ করি তাহলে তার গ্রাফ কিন্তু অন্যরকম হয়ে যাবে। মানে মাইলস্টিলের জায়গায় যদি কাস্টার আয়রন ইউজ করি তার গ্রাফ আলাদা, যদি সেখানে কপার ইউজ করি তার গ্রাফ আলাদা, তাহলে প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য গ্রাফ আলাদা হবে। তাহলে এটা হচ্ছে মাইলস্টিলের গ্রাফটা। এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পারি? খুব ভালো করে খেয়াল করো, যেটা অরিজিন বা স্টার্টিং পয়েন্ট সেখান থেকে এ পয়েন্ট অবধি গ্রাফটা স্ট্রেট লাইন আছে, একটা সরল রেখায় উঠেছে। এর মানে বোঝায় এই জোন অবধি, মানে এই এ অবধি যে জোনটা, এই জোনে স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। মানে স্ট্রেন যে রেটে বাড়ছে স্ট্রেসও সেম রেটে ইনক্রিজ করছে, তবেই গ্রাফটা স্ট্রেট লাইন রয়েছে। রেট অফ ইনক্রিমেন্ট দুটোই সেম। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এটা তোমরা কোথায় শুনেছো? আগের ভিডিওতে লাস্টের দিকে শুনেছিলে, বা তোমরা ফিজিক্সেও পড়াশোনা করেছো। হুকস ল এটা, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। খালি তোমরা হুকস লতে পড়েছিলে উইদিন ইলাস্টিক লিমিট, বাট একটু আগে আগের ভিডিওতে আমি ডিসকাশন করেছি যে ওটা প্রপারলি যদি বলতে হয় তাহলে বলা উচিত উইদিন প্রপোর্শনাল লিমিট। তাহলে এই এ পয়েন্টটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, যে লিমিট অবধি স্ট্রেস আর স্ট্রেন দুটো ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেই জন্য গ্রাফটা হচ্ছে কি আমার ইনক্লাইন স্ট্রেট লাইন। কেমন? দেখো এখানে ফার্স্টেই প্রপোর্শনাল লিমিট সম্বন্ধে বলা আছে, ঠিক আছে? তাহলে আপ টু হুইচ দ্য ডায়াগ্রাম ইজ পারফেক্টলি স্ট্রেট লাইন। ওকে, নেক্সট যে পয়েন্টটা আছে বি, সেই বি পয়েন্টটা হচ্ছে ইলাস্টিক লিমিট। মানে এ পয়েন্টের পর অবধিও তার ইলাস্টিসিটি বর্তমান আছে। মানে আমি যখনই ফোর্স অ্যাপ্লাই করছি তার মধ্যে ডিফর্মেশন হচ্ছে। যদি ফোর্সটা এই বি এর মধ্যে থেকে আমি রিডাকশন করে নিই বা তুলে নিই তাহলে মেটেরিয়ালটা আবার নিজের জায়গায় ফিরে আসবে। তাহলে এইটুকু জোনে দেখো কার্ভটা কিন্তু স্ট্রেট লাইন নেই, তা একটু কার্ভেচারে আছে, তাই না? তার মানে স্ট্রেস আর স্ট্রেন সেম প্রপোর্শনে বাড়ছে না। যদি সেম প্রপোর্শনে বাড়তো তাহলে এটা স্ট্রেট লাইনে উঠে যেত, ঠিক? তাহলে ইলাস্টিক লিমিটটা বলছে অ্যাবাভ প্রপোর্শনাল লিমিট, ভেরি ক্লোজ টু ইট, আপ টু ইলাস্টিক লিমিট, প্রপার্টি অফ ইলাস্টিসিটি মেটেরিয়াল এক্সিস্ট, হুকস ল বিয়ন্ড ইজ নট ওবেড আপ টু দিস পয়েন্ট। যেটা বলছে যে হুকস লতে যেটা বলা ছিল যে আপ টু ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, সেটা কিন্তু এটা মেনে চলছে না। সেটা মেনে চলছে কেবলমাত্র এ পয়েন্ট অবধি, এর পর থেকে কিন্তু হুকস ল ফলো করছে না। তাহলে হুকস ল তখনই ফলো করবে যখন আমরা ওটাকে কারেক্ট করে প্রপোর্শনাল লিমিট করে দেবো। তাহলে বি হচ্ছে আমার ইলাস্টিক লিমিট। নেক্সট সি হচ্ছে আপার ইল্ড পয়েন্ট। এই যে দেখো এখানে লেখা আছে আপার ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? এইটা একটা পয়েন্ট যেখান অবধি তোমার ডিফর্মেশন তৈরি হচ্ছে। ইল্ডিং বা ডিফর্মেশন এখানে আসছে, ইল্ড বলা হয় টার্মটাকে। মানে এর পরে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছি, দেখো ফোর্স খুব বেশি অ্যাপ্লাই হচ্ছে না। মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কি খুব বেশি ইনক্রিজ হয়েছে? না, ওয়ারাস এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু বেশি ইনক্রিজ হয়েছে। তার মানে স্ট্রেন বেশি হচ্ছে, ফোর্স খুবই কম তার মধ্যে, তার মানে ডিফর্মেশন ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এই পয়েন্টটাকে বলা হয় আপার ইল্ড পয়েন্ট। সিমিলারলি এই পয়েন্টটাকে বলা হয় লোয়ার ইল্ড পয়েন্ট। মানে কি? এই সি এর পরে দেখো তুমি স্ট্রেস কিন্তু বাড়াচ্ছ না, স্ট্রেস কিন্তু একদম ফিক্সড রয়েছে, কিন্তু এটা স্ট্রেনটা অটোমেটিক চলছে। মানে তুমি সাপোজ যদি মেশিনটা বন্ধ করে দাও তাতেও কিন্তু এই স্ট্রেনটা চলে যাবে, ঠিক আছে? ফোর্স না পড়লেও ওর মধ্যে স্ট্রেন তৈরি হচ্ছে। তাহলে সেই যে পয়েন্টটা সেটাকেই বলছে লোয়ার ইল্ড পয়েন্ট। মানে ওখানে তারপরে আর কি ডিফর্মেশন তৈরি হচ্ছে। এই পয়েন্টের পর আবার তার মধ্যে স্ট্রেস নিতে শুরু করছে এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রেনও হচ্ছে। দেখো আবার কার্ভটা একটা উঠে ই পয়েন্টে পৌঁছাচ্ছে, সেটাই হচ্ছে পয়েন্ট অফ আলটিমেট স্ট্রেস। মানে এইটাই হচ্ছে মেটেরিয়ালের লাস্ট ক্যাপাসিটি অফ উইথস্ট্যান্ড দ্য স্ট্রেস। মানে ম্যাক্সিমাম যে টেনসাইল ফোর্স আসছে সেই ফোর্সের জন্য যে স্ট্রেস জেনারেট করছে সেটা সহ্য করার লাস্ট পয়েন্ট বা লাস্ট ভ্যালু হচ্ছে এটা। আপ টু দিস স্ট্রেস দ্য মেটেরিয়াল ক্যান উইথস্ট্যান্ড। এই স্ট্রেসের ভ্যালু অবধি মেটেরিয়ালটা সহ্য করতে পারবে, এর বেশি স্ট্রেস আসলে মেটেরিয়ালটা ফেল করে যাবে। তাহলে তারপরেও যদি আমি ফোর্সটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? মেটেরিয়ালটা আর কিছুটা স্ট্রেন নেবে, নিয়ে দেখো এরপরে গ্রাফটা ডিসকন্টিনিউড হয়ে গেছে। ডিসকন্টিনিউড মানে মেটেরিয়ালটা এখানে ফেল করে গেছে, ঠিক? তার মানে
বেসিক্যালি রডটা যখন দেওয়া হয়, ফেল করে যাওয়া মানে কি বলো তো, মাঝখান থেকে তোমার ছিঁড়ে যাবে পুরো জিনিসটা। তুমি ভালো করে ভাবো, তুমি একটা গার্ডারকে টানছো, টেনে কি তুমি খুব সহজে ছিঁড়তে পারো? লাস্ট মোমেন্টে গিয়ে ফাট করে ছিঁড়ে যায়। সেটাই মাইল্ড স্টিলের ক্ষেত্রে তুমি তো হাত দিয়ে করতে পারছো না, সেটা মেশিনে করছে। মেশিনে যখন ওখানে ভার্টিক্যাল হয় জিনিসটা, ওখানে হরাইজেন্টালি টানা হয় না, ওখানে ভার্টিক্যালি পুল হয়। ভার্টিক্যালি পুল হয়ে এক জায়গায় ফাট করে ছিঁড়ে যায়, কেটে যায় সেখানে। তো সেইটাই হচ্ছে ফেলিওর পয়েন্ট। তাহলে এখানে দেখো লাস্টে লেখা আছে ব্রেকিং পয়েন্ট এফ, সেটা যে পরে আর সেটা থাকে না। এরপরে যদি আমরা মেটেরিয়ালটাকে অবজার্ভ করি, তো সেখানে পার্মানেন্ট ডিফর্মেশন আমরা দেখতে পারবো। কেমন? তাহলে এখানে আমরা কয়েকটা পয়েন্ট সম্বন্ধে জানলাম। কি? ফার্স্ট হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি, যত অবধি স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। তারপরে হচ্ছে ইলাস্টিক লিমিট, যতক্ষণ মেটেরিয়ালটার রিকভারি করার ক্ষমতা আছে, মানে তার ইলাস্টিসিটির জন্য যেটা নিজের অরিজিনাল সাইজে ফেরত আসার ক্ষমতা আছে। পার্মানেন্ট সেট, যখন ইলাস্টিক লিমিটের পর যখন তার মধ্যে ডিফর্মেশন অকার করে যায়, এই ডিফর্মেশনটা ফেরত আসতে পারে না। ইল্ড পয়েন্ট, যখন লোড আমি ইনক্রিজ লোড ইনক্রিজ না করা সত্ত্বেও আমার স্ট্রেস ডিফর্মেশন হয়ে যাচ্ছে, এই যে জায়গাটা। ভাবো, এখানে আমি তো স্ট্রেস ইনক্রিজ হচ্ছে না, কিন্তু স্ট্রেন হয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি, তাহলে সেইটাকে বলছে ইল্ড পয়েন্ট। আলটিমেট স্ট্রেস, যেটা আলটিমেট যে স্ট্রেস ভ্যালুটা নিতে পারে। ওয়ার্কিং স্ট্রেস হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। ওয়ার্কিং স্ট্রেস কি? ধরো একটা অবজেক্ট, আমি একটা এমনি উদাহরণ দিচ্ছি, ধরো 10 নিউমেরিক্যালি 10 ভ্যালু অফ দি স্ট্রেস সে নিতে পারে, তারপরে সে ফেল করে যাবে। তো আমি তাকে দিয়ে যখন কোনো কাজ করাবো, বা তাকে যদি কোনো অ্যাপ্লিকেশানে আমি ইউজ করাবো, তখন সেখানে কিন্তু আমি 10 স্ট্রেস তাকে দেব না, তার থেকে কম দেব। বিকজ যদি কোনো কারণে তার থেকে বেশি স্ট্রেস চলে আসে, তখন সে কিন্তু সেটা ফেলিওর হয়ে যাবে। সাপোজ তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, তুমি বাজারে যাচ্ছ, তো তুমি বাজার থেকে টোটাল সব কিছু মিলিয়ে 20 কেজি জিনিস ক্যারি করে আনতে পারো। সব কিছু মিলিয়ে যা যা তুমি বাজার করবে সব কিছু মিলিয়ে 20 কেজি ক্যারি করে আনতে পারো। তো তোমাকে আমি এমন দুটো ক্যারিয়ার দিলাম যেখানে কিন্তু তুমি 20 কেজি বয়ে আনতে পারবে। তাহলে তুমি কিন্তু কখনো সেটা করবে না যে 20 কেজি ভরে আনবে, তুমি চেষ্টা করবে তার থেকে একটু কম। বাই চান্স তুমি ধরো রাস্তায় ফিরতে ফিরতে তোমার একটা জিনিস মনে দেখে ভাল লাগলো, যেটা তুমি বাজারে পেলে না কিন্তু অন্য জায়গা থেকে নিলে, তাহলে তোমার ওয়েটটা বেড়ে যাবে এবং সেটা নেওয়ার জায়গা থাকবে না। সেই জন্য তুমি কি করবে, বাজারে 20 কেজি না নিয়ে তুমি সাপোজ 18 কেজি নিলে। 18 কেজি নিয়ে ফেরত আসলে যদি কোনো কারণে তোমার 1 কেজি বা 1.5 কেজি পরে কোনো জিনিস এক্সট্রা নেওয়ার মনে হয়, তখন তুমি ওইখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, কেননা 20 কেজির পর তোমার আর নেওয়ার ক্ষমতা থাকবে না। ঠিক? তাহলে এটাও ঠিক সেরকম, যে ম্যাক্সিমাম যে স্ট্রেস ক্যারিং ক্যাপাসিটি সেইটা হচ্ছে আলটিমেট, কিন্তু যখন তাকে ইউজ করব, আমি মেটেরিয়ালটাকে একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর ইউজ করব, তখন তার মধ্যে আমি সেই আলটিমেট স্ট্রেসটা জেনারেট করাবো না, আমি একটা কম স্ট্রেস জেনারেট করাবো, যেটাকে আমরা বলবো ওয়ার্কিং স্ট্রেস। আর ফ্যাক্টর অফ সেফটি কোনটা? আলটিমেট স্ট্রেস আর ওয়ার্কিং স্ট্রেসের যে রেশিওটা, সেটাকেই আমরা বলবো ফ্যাক্টর অফ সেফটি। এই ফ্যাক্টর অফ সেফটি তিনটে জিনিসের মাল্টিপ্লিকেশন। একটা হচ্ছে সেফটি ফ্যাক্টর ফর ইনঅ্যাকিউরেসি, আরেকটা হচ্ছে অ্যালাউইং নন হোমোজিনিটি অফ দ্য মেটেরিয়াল, এবং আরেকটা হচ্ছে সার্ভিস কন্ডিশন, এবং তার ভ্যালুগুলো সম্বন্ধে এখানে বলা আছে। এইগুলো মোটামুটি তোমাদের মেমোরাইজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এই গ্রাফ থেকে পয়েন্টগুলো সম্বন্ধে আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এরপরে যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ ডিউ টু অ্যাক্সিয়াল লোড। নিজের একটা অবজেক্টের নিজের যে লোডের জন্য তার কত চেঞ্জ হতে পারে। মানে কি, ধরে নাও একটা অবজেক্ট ওপরে হ্যাঙ্গিং কন্ডিশনে রয়েছে, মানে তুমি হাতে একটা ফিক্স জায়গায় একটা মেটেরিয়াল ঝুলছে, তাহলে ওপরটা ফিক্স নিচটা ফ্রি, তাহলে সেলফ ওয়েটে সে কতটা ইলংগেট করবে। সেই ফর্মুলা হচ্ছে, সরি আমি একটুখানি ভুল বললাম, ধরো অ্যাক্সিস বরাবর লোড পড়েছে, মানে
এই যে কোনো আগের দিন যখন আমরা টেনসাইল লোড নিয়ে ডিসকাস করছিলাম, সেই টেনসাইল লোড নিয়ে যখন ডিসকাস করছিলাম তখন দেখছিলাম যে অ্যাক্সিস বরাবর টেনসাইল লোড দিয়েছি, তাই না? তাহলে এই যে অ্যাক্সিয়াল লোডটা আমি দিয়েছি তার মধ্যে তাহলে লেন্থ বরাবর কত বাড়বে, বা যদি কম্প্রেসিভ লোড দিই তাহলে লেন্থ বরাবর কত কমবে, চেঞ্জ ইন ডাইমেনশন বা চেঞ্জ ইন লেন্থ। তাহলে অ্যাক্সিয়াল লোডের জন্য চেঞ্জ ইন লেন্থ কত, তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে, যেখানে ডেল এল হচ্ছে চেঞ্জ ইন লেন্থ ডিনোট করছে, পি ডিনোট করছে যে কত ফোর্স অ্যাপ্লাই করছো, এল হচ্ছে অরিজিনাল লেন্থ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, মানে যদি স্কোয়ার হয় জিনিসটা তাহলে তাহলে সাইডের স্কোয়ার, যদি রেক্ট্যাঙ্গেল হয় লেন্থ ইন্টু ব্রেথ, ক্রস সেকশনটা মনে রাখবে, যদি সার্কেল হয় ক্রস সেকশনটা তাহলে পাই ডি স্কোয়ার বাই 4, আর ই হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি। তাহলে আমাদের যদি এই ভ্যালুগুলো বলা থাকে তাহলে আমি সেখান থেকে চেঞ্জ ইন লেন্থ ইজিলি ক্যালকুলেট করতে পারবো। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে বলছে একটা ক্যালকুলেট দ্য ইলংগেশন অফ এ মাইল স্টিল রড 25 mm ইন ডায়ামিটার। একটা মাইল স্টিল রড আছে যার ডায়ামিটার মানে ক্রস সেকশনটা সার্কেল, মানে বেসিক্যালি এটা একটা সিলিন্ডার, তাই না? তার ক্রস সেকশনটা হচ্ছে সার্কেল, যেটা ডায়া হচ্ছে 25 mm অ্যান্ড 2 মিটার ইন লং, মানে তার লেন্থটা হচ্ছে 2 মিটার, এবং ওয়েন অ্যাক্সিয়াল পুল হচ্ছে কত, 80 কিলো নিউটন, 80 কিলো নিউটন পুল বা টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ই এর ভ্যালু নিতে বলছে এত। তাহলে ডায়া বলা আছে, লেন্থ বলা আছে, আমি সবকটাকে মিলিমিটারে কনভার্ট করে নিলাম। তাহলে পি এর ভ্যালু বলা আছে 80 কিলো নিউটন, ই এর ভ্যালুও বলা আছে এত। তাহলে ইলংগেশনের ফর্মুলা আমার এইটা, তাহলে আমি এখানে সবকটা বসিয়ে দিলাম। এ কি হবে, এ হচ্ছে এরিয়া π/4 ডি স্কোয়ার, সেটা করলে পেয়ে গেলাম, বসিয়ে দিলে ডেল এল এর ভ্যালু পাচ্ছি এত, তাহলে ইলংগেশনের ভ্যালু হচ্ছে এত। ঠিক, তাহলে খুব ইজিলি তোমরা এটা এই ফর্মুলা ইউজ করে বার করতে পারবে, ক্যালকুলেট করতে পারবে। নেক্সট এখানে কি বলছে, এ বার 4 মিটার লং অ্যান্ড 100 mm ইন্টু 200 mm ইন সেকশন, মানে একটা লেন্থ হচ্ছে 4 মিটার আর ক্রস সেকশনটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল যার ডাইমেনশন 100 ইন্টু 200। এখানেও একটা পুল অ্যাপ্লাই হয়েছে 50 কিলো নিউটন। ইয়ংস মডিউলাস বলে দিয়েছে, কি কি ফাইন্ড করতে বলেছে, স্ট্রেস কত, স্ট্রেন কত, ইলংগেশন কত, ওয়ার্ক ডান কত। কি করে পাবো, তাহলে ফার্স্টে দেখি আমায় কি কি বলেছে। আমায় ক্রস সেকশন বলে দিয়েছে 100 ইন্টু 200, আমায় পি বলে দিয়েছে এত কিলো নিউটন, ই বলে দিয়েছে এবং লেন্থ বলে দিয়েছে, মিটারে বলে দিয়েছে, আমি মিলিমিটারে কনভার্ট করে নিলাম। তাহলে ফার্স্ট আমাকে বলেছে স্ট্রেস, আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করার জন্য। তাহলে ফোর্স বাই এরিয়া করলাম, আমি স্ট্রেসের ভ্যালু পেয়ে গেলাম। স্ট্রেন, স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, অথবা যেহেতু আমাকে মডিউলাস অফ ইলাস্টিসিটি বলা আছে তাহলে আমি বলতে পারি মডিউলাস অফ ইলাস্টিসিটি ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে স্ট্রেন ইকুয়ালস টু কী হবে, স্ট্রেস বাই মডিউলাস অফ ইলাস্টিসিটি, তাই তো? এখান থেকে যদি আমি বলি স্ট্রেন যদি ই দিয়ে ডিনোট করি তাহলে ই ইকুয়ালস টু কি, স্মল এফ বাই ক্যাপিটাল ই, দ্যাট ইজ স্ট্রেস বাই মডিউলাস অফ ইলাস্টিসিটি। সেটা করলে আমি এই জিনিসটা পাচ্ছি। স্ট্রেন ইজ ইউনিটলেস, সেই জন্য কোনো ইউনিট নেই এখানে। ইলংগেশন, যে ফর্মুলাটা আগে এক্ষুনি আমরা একটু আগে শিখলাম, ডেল এল ইকুয়ালস টু পি এল বাই এ। তাহলে পি কত 50, এল হচ্ছে 4000, এ হচ্ছে বার করেছি এরিয়া, আর ই এর ভ্যালুও বলা আছে, তাহলে এত মিলিমিটার হচ্ছে আমার অ্যান্সার, সেটা হচ্ছে ইলংগেশন। আর লাস্ট হচ্ছে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান করতে গেলে আমি কি করব, ওয়ার্ক ডান করতে গেলে আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে ইনক্রিজ ইন ফোর্স ইনটু ডেল এল। কী করে, এক্ষেত্রে ওয়ার্ক ডান যেটা হয় সেটা হচ্ছে ফোর্সটাতে ইনস্ট্যান্টলি 50 কিলোমিটার অ্যাপ্লাই হয়নি, 0 থেকে 50 কিলোমিটার গেছে, তাহলে অ্যাভারেজ ফোর্স হচ্ছে 0 + 50/2, এবং এর চেঞ্জ ইন মানে ডাইমেনশন হয়েছে, যেটা ইলংগেশন হয়েছে সেটা হচ্ছে ডেল এল পরিমাণ। তাহলে আমি যদি এই দুটো ইন্টু করে দিই তাহলেই আমি টোটাল ওয়ার্ক ডান এই ক্ষেত্রে পেয়ে যাব। মানে পার মিটারে এত কিলোমিটার করে ওয়ার্ক ডান হয়েছে। ক্লিয়ার? নেক্সট, একটা স্টিল বার যা 20 mm ইন ডায়া অ্যান্ড 20 সেন্টিমিটার লং। তাহলে একটা স্টিল বারের ক্রস সেকশনটা হচ্ছে একটা সার্কেল, যেটা ডায়া বলে দিয়েছে এবং তার লেন্থও বলে দিয়েছে। ওয়াজ টেস্টেড টু ডিস্ট্রাকশন।
ডিউরিং দ্য টেস্ট দ্য ফলোয়িং অবজারভেশন ওয়াজ রেকর্ডেড। টেস্টেড টু ডিস্ট্রাকশন মানে নষ্ট করে ফেলা হবে, ডিস্ট্রাক্ট মানে ধ্বংস করে ফেলা, মানে বেসিক্যালি এটাকে নিয়ে টেস্ট করা হয়েছে, তার ফলে যেটা ফেল করে গেছে। লোড অ্যাট ইলাস্টিক লিমিট, কি কত ইলাস্টিক লিমিটে যখন পৌঁছেছিল তার লোড হচ্ছে 65 কিলো নিউটন। এক্সটেনশন কত হয়েছে তার জন্য, এইটা এক্সটেনশন মানেই হচ্ছে ইলংগেশন। লোড অ্যাট আপার ইল্ড পয়েন্ট 70 কিলো নিউটন, ম্যাক্সিমাম লোড 130 কিলো নিউটন, ব্রেকিং লোড 110 কিলো নিউটন। ডায়ামিটার অ্যাট নেক, নেক মানে যখন জিনিসটা ফেলিওর করছে, মানে একটা সিলিন্ড্রিক্যাল রড তো যখন ফেলিওর হচ্ছে যে জায়গাটা সেটা একটু সরু হয়ে যায়, মানে সবাই ভালো করে ভাবো, তোমাদের হাতে যদি একটা মোটা তার দিই, তারটা দিয়ে বলি তুমি এই তারটাকে হাতে করে কাটো, তোমরা সবাই কি করবে, দুটোকে দুদিকে টুইস্ট করবে, তাই না? তারের যে পয়েন্টে তোমাকে কাটতে হবে সেখানে টুইস্ট করা শুরু করবে, তাহলে ওই যে জায়গাটা কেটে গেলে তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখবে একটু সরু মতো হয়ে গেছে, তাই না? তাহলে সেই জায়গাটাকে বলছে নেক, সেটা সেইখানে ডায়া হচ্ছে এত, ফাইনাল লেন্থ হচ্ছে এত, তোমাকে এই জিনিসগুলো ডিটারমাইন করতে বলেছে। তাহলে এটা বেসিক্যালি একটা টেনসাইল টেস্টিং করেছে, টেস্টিং করেই ডেটাগুলো পেয়েছে, ইলাস্টিক লিমিটে লোড কত, এক্সটেনশন কত, হ্যান ত্যান এবং আদার্স যেইগুলো বলে দিয়েছে। তাহলে ফার্স্ট আমাকে মডুলাস অফ ইলাস্টিসিটি বার করতে বলেছে। মডুলাস অফ ইলাস্টিসিটি কি করে বেরোবে, দেখো এখানে ডেটাগুলো আবার লিখেছে। মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, আমি জানি। তাহলে স্ট্রেস কি করে পাবো, স্ট্রেস পাবো হচ্ছে লোড অ্যাট ইলাস্টিক লিমিট আর অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া। ইলাস্টিক লিমিটের লোড কত বলে দিয়েছে 65 কিলো নিউটন, আর ক্রস সেকশন এরিয়া আমি কত পাবো না ডায়া বলে দিয়েছে মেটেরিয়ালটার, তাই না? 20 mm ডায়া একদম প্রথমেই বলা আছে, তাহলে 5/4 × 20 স্কোয়ার, তাহলে এত হচ্ছে আমার স্ট্রেস। স্ট্রেন কি হবে, এক্সটেনশন মানে ইলংগেশন যত হয়েছে বাই অরিজিনাল লেন্থ, ইলংগেশন হয়েছে এত, অরিজিনাল লেন্থ 220 সেন্টিমিটার মানে 200 মিলিমিটার, তাহলে এইটা, তাহলে স্ট্রেস বাই স্ট্রেন করলে আমি মডিউলাস অফ ইলাস্টিসিটি পেয়ে গেলাম। কেমন? নেক্সট বলেছে আপার ইল্ড স্ট্রেস, তাহলে আপার ইল্ড স্ট্রেস মানে লোড অ্যাট আপার ইল্ড পয়েন্ট আর অরিজিনাল ক্রস সেকশন এরিয়ার যে রেশিও, তাহলে আপার ইল্ড পয়েন্টের লোড আমাকে বলা রয়েছে 70 কিলো নিউটন, অরিজিনাল এরিয়া এটা, তাহলে এত হচ্ছে আমার আপার ইল্ড স্ট্রেস। আলটিমেট স্ট্রেস কত, তাহলে আলটিমেট লোড আর বাই অরিজিনাল ক্রস সেকশন এরিয়া, আলটিমেট লোড আমাকে বলে দিয়েছে এত, ক্রস সেকশন এরিয়া এত, তাহলে আলটিমেট স্ট্রেস এত। ব্রেকিং স্ট্রেস আবার তাহলে লোড অ্যাট ব্রেকিং পয়েন্ট বাই অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া করলে আমি ব্রেকিং স্ট্রেস পেয়ে গেলাম। পার্সেন্টেজ ইলংগেশন সেটা কি করে পাবো, ইলংগেশন বাই অরিজিনাল লেন্থ ইন্টু 100%, ডেল এল এর ভ্যালু বলে দিয়েছে, কত বলেছে, ওই ডেল এলটা নয় কিন্তু, তুমি যেটা বার করলে একটু আগে, সরি তুমি ডেল এল বার করোনি, তাহলে ডেল এল বার করতে গেলে কি করতে হবে, তাহলে একটা ইলংগেশন তোমাকে বলে দিয়েছে যে 0.22 মিলিমিটার কোথায় না ইলাস্টিক লিমিটে, তাই তো? আর তোমাকে এখানে যেটা বলছে পার্সেন্টেজ টোটাল ইলংগেশনটা বার করতে, তাহলে তোমার লাস্ট অবধি দেখো এখানে বলেছে ফাইনাল লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার ফাইনাল যেটা, আর ইনিশিয়াল লেন্থ কত 20 সেন্টিমিটার, তাহলে কতটা বেড়েছে 5 সেন্টিমিটার বেড়েছে, তার মানে 50 মিলিমিটার বেড়েছে। দেখো এখানে সেটাই করেছে, 250 মানে 50 মিলিমিটার বেড়েছে। অরিজিনাল লেন্থ কত 200 মিলিমিটার, এই জায়গাটা বুঝতে পারলে? ফাইনাল লেন্থ হচ্ছে তোমার বলে দিয়েছে 25 সেন্টিমিটার মানে 250 মিলিমিটার, 250 মিলিমিটার, অরিজিনাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার, তার মানে 200 মিলিমিটার, তাহলে ডিফারেন্স কত হয়েছে 250 মাইনাস 200 বাই অরিজিনাল লেন্থ হচ্ছে 200, সেটা ইন্টু 100% করলে আমি পার্সেন্টেজ ইলংগেশনটা পেয়ে যাচ্ছি। আর পার্সেন্টেজ ডিডাকশন এরিয়া ভালো করে ভাবো, অরিজিনাল এরিয়া তো এটা বলেই দিয়েছে, আর যখন নেক ফরমেশন হয়েছে তখন ডায়াটা কত বলেছে দেখো, নেক ফরমেশনের সময় ডায়া হচ্ছে 14 মিলিমিটার, তাহলে ডায়া রিডিউস হয়েছে, তাহলে নেক ফরমেশনের সময় এরিয়া কত হচ্ছে 5/4 × 14 স্কোয়ার, তাহলে দুটোকে মাইনাস করলাম বাই অরিজিনাল এরিয়া ইন্টু 100%, তাহলে 51% রিডাকশন হয়েছে তোমার ক্রস সেকশনাল এরিয়াতে। তোমাদের কাছে হয়তো এই পিডিএফটা পৌঁছেছে,
এর পরের প্রবলেমগুলো তোমরা একটু দেখবে, আমি পরের দিনকেই পরের প্রবলেমগুলো থেকে ডিসকাশন করব। এই প্রবলেম এই অবধি আজকে এই ভিডিওটা এই অবধিই রাখছি। তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে বোঝো, ডেটাগুলো, এবং আশা করি এই আমার ক্ল্যারিফিকেশান দিয়ে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা অবধি খুব ভালো করে দেখবে, পরের প্রবলেমগুলো বাড়িতে দেখবে, যে কটা প্রবলেম আছে আমি পরের দিন আবার পরের নেক্সট ভিডিওতে আবার ডিসকাশন করে দেবো।